আপনারা কি জানেন হালিশহর শব্দটার ভেতরে আসলে একটা মস্ত বড় মুঘল আমলের ফার্সি রহস্য লুকিয়ে আছে, যার আদি নামটাই হারিয়ে গেছে ইতিহাসের পাতা থেকে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হালিশহর। ষোড়শ শতকে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে পাওয়া যায়, বাম দিকে হালিশহর, দক্ষিণে ত্রিবেণী, যাত্রীদের কোলাহলে কিছুই না শুনি। এই কাব্যে প্রথম হালিশহরের নামের কথা পাওয়া যায়। তার আগে কোনো ঐতিহাসিক দলিলে হালিশহরের নাম পাওয়া যায় না। তাহলে কি ছিল জায়গাটার নাম, আর কতটা প্রাচীন এই জায়গা? নমস্কার, হিস্ট্রি এভিনিউ আজকের পর্বে আপনাদের নিয়ে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি সেই প্রাচীন হালিশহরের খোঁজে। স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব কতটা। হালিশহরের উত্তরে রয়েছে উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়া এবং নদিয়া জেলার কল্যাণী। পূর্বে রয়েছে নান্না, দক্ষিণে রয়েছে বালিভাড়া ও নৈহাটি, আর পশ্চিমে প্রবাহিত হয়েছে হুগলি নদী বা ভাগীরথী নদী বা গঙ্গা নদী। গঙ্গার অপর পারে রয়েছে হুগলি জেলার বাঁশবেড়িয়া ও ত্রিবেণী। ইতিহাসবিদ বিনয় ঘোষ তাঁর পশ্চিমবঙ্গের সংস্কৃতি বইয়ের লেখা অনুসারে এখানে খননের সময় এমন দুটি পাথরের দেবমূর্তি এবং শুভচণ্ডীতলা এলাকায় একটি গণেশ মূর্তি উদ্ধার হয়েছিল, যা পাল সেন যুগের বলে মনে করা হয়। এগুলি থেকে বোঝা যায় যে বহু শতাব্দী আগে থেকেই এই অঞ্চলে জনবসতি এবং ধর্মীয় কর্মকাণ্ডের অস্তিত্ব ছিল, কিন্তু পরবর্তীতে সেরকম কোনো প্রত্নতাত্ত্বিক খননের কাজ আর হয়নি বলেই জানা যায়। হালিশহরের নামকরণের ইতিহাসে যাওয়ার আগে একটু জেনে নিই তাদের কথা, যাদের ছাড়া হালিশহরের ইতিহাস অসম্পূর্ণ। শ্রী চৈতন্যদেবের গুরু শ্রীপাদ ঈশ্বরপুরী বাস করতেন কুমারহট্টে। 1510 খ্রিস্টাব্দে বাংলা থেকে নীলাচল অর্থাৎ পুরী যান এবং 1513 খ্রিস্টাব্দে পুরী থেকে নৌকাপথে গৌড়ে আসার সময় কুমারহট্টে নামেন গুরু ঈশ্বরপুরীর জন্মভিটে দেখতে। তার আগেই অবশ্য ঈশ্বরপুরী মারা গেছেন। গুরুর জন্মভিটে দেখে সেখান থেকে তিনি এক মুঠো মাটি তুলে নেন। সকল ভক্তরাও দেখা দেখি এক মুঠো করে মাটি নিলেন। কথিত আছে প্রচুর লোক মাটি নেওয়ার ফলে সেই জায়গাটিতে একটা বড় গর্ত তৈরি হয় এবং জলে ভর্তি হয়ে ডোবায় রূপান্তরিত হয়। তাই জায়গাটিকে চৈতন্য ডোবা বলা হয়। গবেষকদের মতে চৈতন্যদেব 1513 খ্রিস্টাব্দে বাংলায় ফিরে এসেছিলেন সুলতান হুসেন শাহের সাথে দেখা করতে বা রাজনৈতিক হানাহানি রুখতে। 1720 মতান্তরে 1718 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত সাধক এবং শাক্ত কবি রামপ্রসাদ সেন, যার জন্মভিটে আজও শক্তিপীঠ হিসেবে স্বীকৃত। বৈদ্য ব্রাহ্মণ পরিবারের সন্তান রামপ্রসাদ সেনের পিতা রামরাম সেন ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক এবং সংস্কৃত পণ্ডিত। খুব অল্প বয়সে কৃষ্ণানন্দ আগমবাগীশের কাছে তন্ত্রমতে দীক্ষা। কৃষ্ণানন্দ আগমবাগীশ ছিলেন বাংলায় কালী আরাধনার প্রবর্তক এবং সুপ্রসিদ্ধ শাক্ত তন্ত্রগ্রন্থ তন্ত্রসারের রচয়িতা। কৃষ্ণানন্দ আগমবাগীশ রামপ্রসাদকে তন্ত্রসাধনা এবং কালী পূজার পদ্ধতি শিক্ষা দেন। এর আগে বাংলায় গৃহস্থ বাড়িতে কালী পুজোর রীতি ছিল না। অনেক ইতিহাসবিদদের মতে কৃষ্ণানন্দ আগমবাগীশ এবং রামপ্রসাদের হাত ধরে গৃহস্থ বাড়িতে কালী পুজোর চল শুরু হয়। অষ্টাদশ শতাব্দীর বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হলেন রামপ্রসাদ সেন। তিনি বাংলায় ভক্তিবাদী শাক্ত ধর্ম ও দেবী কালীর বা শ্যামা সঙ্গীতের ধারাকে জনপ্রিয় করে তোলেন। কীর্তন এবং বাংলার লোকসঙ্গীত ধারার বাউল গানের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুরের মিশ্রণে রামপ্রসাদ বাংলা সঙ্গীতে এক নতুন সুর সৃষ্টি করেন, যা রামপ্রসাদী গান হিসেবে আজও জনপ্রিয়। 1775 খ্রিস্টাব্দে এই মনীষীর মহাপ্রয়াণ ঘটে। 1793 সালের 28শে সেপ্টেম্বর হালিশহরের কাছে কোনো এক গ্রামে এক মাহিষ্য কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লোকমাতা রানী রাসমণি। রানী রাসমণির জীবন নিয়ে এখানে আলোচনা করব না, কিন্তু দুঃখের বিষয় হলো শ্রীরামকৃষ্ণ দেবের মতে দেবী দুর্গার অষ্টসখীর এক সখী রানী রাসমণির জন্মভিটে সঠিক কোন জায়গায় ছিল তার কোনো চিহ্ন নেই। শুধু সেই জায়গার প্রমাণ দেয় আধা কালীতলা আর রানী স্নানের ঘাট। যদিও প্রাকৃতিক কারণে ভাগীরথী গঙ্গা সেখান থেকে অনেকটাই দূরে সরে গেছে। 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার কয়েক বছর আগে তিনি হালিশহরের উন্নতি এবং
এখানে জমি কিনে কালী মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্যে এখানকার তৎকালীন জমিদারের কাছ থেকে জমি কিনতে চান, কিন্তু উচ্চবর্ণীয় হিন্দু জমিদার মাহিষ্য পরিবারের মেয়ে এবং মাহিষ্য পরিবারের রানীকে অপমান করে তাড়িয়ে দেন। অপমানিত রানী রাসমণি 1864 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু পর্যন্ত আর হালিশহরে আসেননি। ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের বিপ্লবী বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় এই শহরেরই সন্তান ছিলেন। বিপ্লবী গুপ্ত সমিতি হিসেবে তিনি আত্মোন্নতি সমিতি গড়ে তুলেছিলেন। তাঁরই সংস্পর্শে এসে দেশপ্রেমে আকৃষ্ট হয়ে সশস্ত্র আন্দোলনে যোগদান করেন সুশীল কুমার ঘোষ। প্রাচীনকালে এই অঞ্চলে ছিল কুমোর বা কুম্ভকারদের হাট। অনেক ইতিহাসবিদদের মতে তার থেকেই এই জায়গার নাম কুমারহট্ট। এখানকার মৃৎশিল্পের বাণিজ্য তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে হতো, অর্থাৎ খ্রিস্টীয় 7ম-8ম শতাব্দীর আগে থেকেই। পরবর্তীকালে বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজবংশ যখন সপ্তগ্রাম বন্দরের মাধ্যমে বাণিজ্য শুরু করেন, তখনও এর প্রভাব অটুট ছিল। আনুমানিক 1130 খ্রিস্টাব্দে পাল বংশীয় রাজা কুমার পাল এখানে একটি নৌবন্দর এবং হট্ট বা বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। অনেকের মতে রাজা কুমার পালের নামে এই জায়গার নাম হয় কুমারহট্ট। পাল রাজবংশের পরে হিন্দু সেন রাজবংশের রাজা বিজয় সেন তার রাজধানী স্থাপন করেন বিজাপুর বা বিজয়পুর, বর্তমানে বীজপুর। কুমারহট্ট হয় নৌসেনা ঘাঁটি। শুধু বাণিজ্য কেন্দ্র বা সেনাঘাঁটি নয়, ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি শাসক বখতিয়ার খিলজির আক্রমণের সময় পর্যন্ত কুমারহট্টে তৎকালীন পণ্ডিত সমাজের খ্যাতি এতই ছিল, একসময় নবদ্বীপের সমতুল্য মর্যাদা লাভ করে। এখানে ব্রাহ্মণ পণ্ডিতদের চতুষ্পাঠী ছিল এবং পুঁথিচর্চা, কাব্যতত্ত্ব, ব্যাকরণ এবং ধর্মশাস্ত্র অধ্যাপনার জন্য খ্যাতি অর্জন করেছিল। এমনই এক মহান পণ্ডিত ছিলেন মাধবেন্দ্র ভট্ট। সিলেট বা শ্রীহট্ট থেকে এসে মাধবেন্দ্র বিষ্ণুগ্রামে চতুষ্পাঠী স্থাপন করেন, যা অল্প সময়ই কুমারহট্ট ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রসিদ্ধ হয়। তিনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে মাধবেন্দ্র পুরী নাম ধারণ করেন। এই মাধবেন্দ্র পুরী ছিলেন চৈতন্যদেবের গুরু, ঈশ্বরপুরীর গুরুদেব। বখতিয়ার খিলজির সময়ে এই জায়গায় প্রশাসনিক কাজের লোকজন বা হাবিলদারদের অনেক হাবেলি গড়ে ওঠে। মতান্তরে এই হাবিলি শহরে ছিল মুঘল হাবিলদারদের শিবির। কর বা রাজস্ব আদায়ের জন্য এখানে ছিল গোমস্তা সেরেস্তাদের বাড়িও। একেই বলা হতো হাভেলি। সেই কারণেই তখন এই অঞ্চল হাভেলি শহর নামে পরিচিত ছিল। ফার্সি শব্দ হাভেলি শব্দের অর্থ অট্টালিকা বা প্রাসাদ। এখানে ওই সময় প্রচুর অট্টালিকা ছিল। তখন থেকে কুমারহট্ট নাম মুছে জায়গার নাম হয় হাভেলি শহর। হালিশহর নাম এসেছে 16 শতাব্দীর শেষে। হাল মানে নতুন শহর। 1582 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফাজলের আইনি আকবরীতে পাওয়া যায় সাতগাঁও সরকারের অন্তর্গত হাভেলি শহরের নাম। বিখ্যাত ওলন্দাজ পরিব্রাজক ফান্ডেনব্রুক 1660 খ্রিস্টাব্দে হাভেলি শহরকে ভাগীরথী নদীর পূর্ব উপকূলের সবচেয়ে সমৃদ্ধ শহর বলে উল্লেখ করেছেন। বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী বংশের 19তম পুরুষ পঞ্চানন গঙ্গোপাধ্যায় আমাটি থেকে হুগলি জেলার ভাগীরথীর পশ্চিম উপকূলে গোহট্ট গোপালপুরে এসে বসবাস শুরু করেন। তিনি ছিলেন বীর যোদ্ধা, মুঘল সম্রাট হুমায়ুনের পরামর্শদাতা, রণকৌশল বিশারদ এবং দক্ষ সেনাপতি। 1515 খ্রিস্টাব্দে আফগান সম্রাট শের শাহকে হারিয়ে হুমায়ুন পুনরায় দিল্লির মসনদ অধিগ্রহণ করেছিলেন। দিল্লির মসনদ পুনরায় অধিগ্রহণের পর হুমায়ুন তার দক্ষ সেনাপতি পঞ্চানন গঙ্গোপাধ্যায়কে কৃতজ্ঞতা স্বরূপ শখত খাঁ বা শক্তি খাঁ উপাধিতে ভূষিত করেন। একটি মানপত্র দিয়ে 45টি গ্রাম সহ হাভেলি পরগনার জায়গির দেন। এরপর থেকে পঞ্চানন গঙ্গোপাধ্যায় পরিচিত হন পাঁচু শক্তি খাঁ নামে। হুমায়ুনের মৃত্যুর পর 1556 খ্রিস্টাব্দে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে পাঁচু শক্তি খাঁ হাভেলি শহরে এক নতুন সমাজ গড়ে তুলেছিলেন। বিভিন্ন বর্ণের বিভিন্ন পেশার লোকজনদের নিয়ে এসে আলাদা করে পাড়া বা জায়গা তৈরি করে দেন। এছাড়াও বাণিজ্যের উন্নতির জন্যও ব্যবস্থা করে নতুন সমাজ তৈরি করেন। উনি ওনার জমিদারির সুবিধার জন্য প্রথম পাকা সড়ক নির্মাণ করেন, যা হালিশহর থেকে কলকাতার চিতপুর, চৌরঙ্গি, কালীঘাট হয়ে বরিশায় শেষ হয়েছে।
নতুন করে সাজানোর জন্য এই শহর হাভেলি শহর থেকে হাল-ই শহর বা নতুন শহর নামে পরিচিতি পায়। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমাদের হিস্ট্রি এভিনিউ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।